দর্শক শুভেচ্ছা, চ্যানেল আইতে দেখছেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। তারকা কথনের আড্ডায় আজ আমাদের সাথে আছে একজন গীতিকার এবং আছেন একজন সঙ্গীত শিল্পী। আজ আমরা গানের মধ্যে আসলে থাকার চেষ্টা করব, কিছু কিছু গান শুনেও নেওয়ার চেষ্টা করব, তবে পরিচয় করাবো আগে। আছেন আমাদের সাথে আমাদের সকলের প্রিয় একজন গীতিকার রবিউল ইসলাম জীবন, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আছেন সুন্দর কণ্ঠের ইশিকা। কেমন আছো ইশিকা? আলহামদুলিল্লাহ। জীবন ভাইকে দিয়ে শুরু করি। ঈদ মাত্র গেল এবং এর মধ্যে গানের যাত্রা তো আসলে চলমান। ঈদের মধ্যে আসলে কি কি নতুন গান আমরা আপনার কাছে পেয়েছি একটু শুনি। ঈদে আমার বরাবর মতোই বেশ কয়েকটা গান এসেছে। এর মধ্যে আমাদের মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় আমার লেখা 2টা গান ছিল, 3টা গান ছিল বিশেষত। একটা হচ্ছে পরি যে গানটা, ইমরান এবং কোনালে গাওয়া। আরেকটা হচ্ছে এই সিনেমার টাইটেল গান। আর আরেকটা হচ্ছে সিনেমার একদম শুরুতে একটা গান দিয়ে সিনেমাটা শুরু হয়, সেটা হচ্ছে ফাগুন হাওয়া। এবং হ্যাঁ, এটা গেয়েছে হচ্ছে লুইপা। আর টাইটেল গান যেটা হচ্ছে দৃপ্ত নামে একজন গেয়েছে এই টাইটেল গানটা। বা একদম টাইটেল গানটা করেছে আরাফাত মহসিন নিধি। খুব জনপ্রিয় একটা সিনেমা এবং ইতিমধ্যে আসলে গানগুলোর মাধ্যমে দর্শকের সাড়া কেমন পেয়েছেন, কেমন লাগছে? খুবই ভালো সাড়া, বিশেষ করে পরি যে গানটা, এটা হচ্ছে ঈদের একদম বলা যায় যে প্রথম কোনো গান যেটা দিয়ে একদম হাইপ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং হচ্ছে এই সিনেমাতে যারা বড় পর্দায় দেখেছেন তারাও জানেন যে গানটার রেসপন্স কেমন। এবং টিকটক থেকে শুরু করে যতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে সব মাধ্যমে গানটা দুর্দান্ত রকম সাড়া ফেলেছে। এবং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে তো এই গানটার মাধ্যমে এক ধরনের একটা জাগরণ তৈরি হয়েছে। বাহ, আমরা নিশ্চয়ই গানটিও শোনার চেষ্টা করব। তবে আরো অন্যান্য কাজও নিশ্চয়ই ছিল ঈদের জন্য, নাটক বা অন্য কিছু, সেগুলো নিয়ে একটু শুনি। আরও সিনেমায় গান ছিল, সেটা হচ্ছে রাক্ষস, সিয়াম আহমেদ অভিনীত হৃদয় সিনেমা। এখানে আমার 2টা গান ছিল। একটা হচ্ছে তুমি ছাড়া। তুমি ছাড়া যে গানটা, সেটার আবার ডাবল ভার্সন ছিল। একটা ভার্সনে গেছে আমার সাথে বসে আছে ইশিকা আর ইমরান সোল ভার্সন। আরেকটা ভার্সন গেছে ইমরান এবং হচ্ছে দোলা, ইমরানেরই কম্পোজিশন করা। ওই গানটার আবার একটা শর্ট একটা ভার্সন ছিল, সিঙ্গেল ভার্সন, সেটা দোলা গেয়েছিল। এবং এই গানটাও খুবই ভালো রেসপন্স। এবং হচ্ছে এই গানটার বিউটি যেটা, একই কম্পোজিশনে 2টা লিরিক, আবার 3টা ভার্সন সিনেমার প্রয়োজনে। এবং সিনেমা শুরুই হয় এই গানটা দিয়ে। তো গল্পের ভ্যারাইটির কারণে এই গানটাকে ওইভাবে ব্যবহার করা হয়েছে। এবং ইশিকা যে একটা গান যে ভার্সনটা গেয়েছে সোল ভার্সন, এছাড়া ভার্সনের ব্যাপারটা আমরা যদি আরেকটু ডিটেইলে শুনি, আর একটু সহজ করে। অর্থাৎ গল্পের সাথে ম্যাচ করে ইমরান এবং দোলা গিয়েছিল একটা রক টাইপের করে। তখনকার পরিস্থিতি ওটা ডিমান্ড করেছিল। এবং হচ্ছে ও যে পার্টটা গেয়েছে ইমরানের সাথে, সেটা হচ্ছে তখন হচ্ছে মেয়েটার ছেলে বিয়ে হয়, ওরকম একটা স্যাড অনেকটা মোমেন্টের মতো থাকে। তখন হচ্ছে ওই মোমেন্টটা ওই ভার্সনটা যায়। এবং হচ্ছে খুবই হিউজ একটা এক্সপিরিয়েন্স, কারণ এই 2টা সিনেমা আমি নিজে হলে দেখেছি। এবং হলে মানুষের যে করতালি, গানগুলোর সাথে কানেকশন, এবং দেখছি মানুষ যখন গানগুলা গাচ্ছে, ঠোঁট নাড়াচ্ছে, সেটা অন্যরকম আনন্দ। এবং ঈদের মধ্যে আসলে যে কয়টা সিনেমা আসে সেইগুলো তো আমাদের একদম মন জয় করে, একদম ভীষণভাবে চলতে থাকে সিনেমা হলগুলোতে। সেগুলোতে আসলে গান থাকা প্রত্যেকবারই থাকে, অবশ্য থাকাটাও একটা অসাধারণ ব্যাপার। আমরা ইশিকার কাছে শুনি, গানের 3টা ভার্সনের কথা শুনছিলাম, ওগুলো গাইতে কেমন লাগলো একটা ভার্সনে থাকতে পেরে? এবং ঈদের মধ্যে ইশিকার আর জীবন ভাই যেগুলো বললেন, তাছাড়া কি কি কাজ করা হয়েছে? এবার ঈদে যদি আমি প্রথমে রাক্ষস নিয়েই বলি, আসলে তুমি ছাড়া গানটি আমি যখন গাই, আমি তখনও জানতাম না এটা চলচ্চিত্রের গান বা এটা রাক্ষসের গান। আমি গানটা গাওয়ার পর জানতে পারি। তো তখন থেকে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। আর সবচেয়ে বড় বিষয়, আমি যে ভার্সনটা গিয়েছি এটা রিপ্লেস ভার্সন। জীবন ভাই যেটা বললো, একটা সেট মোমেন্ট ক্রিয়েট হয় ওখানে, একটা সিকোয়েন্স থাকে যেখানে একটু আমরা যখন দেখি, যেহেতু এই পুরোটা অ্যাকশন মুভি, তো ওরকম কিছু সিকোয়েন্স থাকে। তো যখন সুস্মিতা আর এখানে সিয়াম ভাইয়ের যে বিয়ের যে সিকোয়েন্সটা দেখাচ্ছিল, এখানে তো দেখাচ্ছিল যে অ্যাক্ট্রেস অনেক হ্যাপি, প্লাস সে অনেক ইমোশনাল। তো ওই সিকোয়েন্সকে ক্রিয়েট করে গানটা আর কি হয়। আর এই গানের সবচেয়ে মজার বিষয় যেটা, জিল্লুর একটা ক্যারেক্টার আছে এই চলচ্চিত্রে। ওখানে ইউনিভার্সে সাকিব খান এবং ইধিকা পালকে সিনে দেখানো হয়। তো এই জন্য না পুরোটা এই গানটাতে না সবাই এত চিৎকার দিয়ে ওঠে ওই একটা পার্টে। তা আমার কাছে মনে হয় আমার জন্য অনেক বড় একটি পাওয়া, কারণ ওই সিকোয়েন্সে আমার এই গানটা রয়েছে। তো আসলে অনেক সাড়া পেয়েছে, অন্যরকম একটা পূর্ণতা পেয়েছে। আমরা আমাদের দর্শকদের সাথে নিয়ে গানটির কিছু অংশ দেখছিলাম, এবং কি সুদিং ভয়েস, সেই সাথে ইমোশনের যে কথাটা বলছিলাম, একদম কিন্তু দর্শকদেরকে কানেক্ট করতে পারছে। রাক্ষস সিনেমা কি দেখা হয়েছে ইতিমধ্যে সিনেমা হলে গিয়ে? সত্যি কথা বলতে এটা আমার জন্য ব্যাড লাক, কারণ টিকিট পাচ্ছি না।
আমি টিকিট পাচ্ছিলাম না, আর ভাইয়ারা যখন দেখেছে ওই টাইমে আমার একটু কাজ ছিল, দ্যাটস ওয়াই আমি দেখতে পারিনি। বাট হ্যাঁ, আমি 2-1 এর ভিতরেই দেখবো, কারণ টিকিট ম্যানেজ করার ট্রাই করছি, কারণ এতটা হাউসফুল গিয়েছে, সবার এতটা ভালো লেগেছে, আমি দেখতে পারিনি এখন। এবং এই যে গানটি একটি উল্লেখযোগ্য গান রাক্ষস সিনেমার, এই থেকে আসলে মানুষ কল দিয়ে কি বলছে বা শুভাকাঙ্ক্ষীরা কি বলছে, ফ্যানরা কি বলছে? আমার সবচেয়ে ভালো লাগার বিষয় আমাদের যিনি প্রডিউসার এই চলচ্চিত্রের, সুমি আপু, আর আমাদের যিনি অ্যাক্ট্রেস সুস্মিতা আপু, তাদের সামনাসামনি আমি রিভিউটা পেয়েছি, তারা সামনাসামনি বলেছে এই ভার্সনটা তাদের অনেক পছন্দের। আর সুস্মিতা আপু আমাকে নিয়ে একটা পোস্ট করেছিল যে তার এই ভার্সনটা এতটাই পছন্দ, সে স্টিল নাও গানটা শোনে। আমার কাছে মনে হয় একটা গান সৌন্দর্যের পিছনে অনেক কিছু মানে মাইনে রাখে, কারণ ভাইয়া এত সুন্দর করে গানটা লিখেছে, এত সহজ শব্দ যে আমরা কোনো গান শুনলে অনেক সময় হয় যে লিরিক্সের জন্য আমাদের মনে থাকে না, বাট ওয়ার্ডগুলো এতটা সহজ শব্দের, আমার মনে হয় মানুষ একবার শুনলে এবং কানেক্ট করতে পারবে। এটা আসলে সুরের উপর লেখা, আগে সুর করা হয়েছে এবং আমরা অনেক গবেষণা করে করে করে, অর্থাৎ এই সুরের সাথে অ্যাফ্রিফিট শব্দ যেটা হয়, যে মানুষ শুনতে আরাম লাগবে, আবার গল্পটাও ঠিক থাকবে। এবং আমরা অনেকবার এটা নিয়ে খেটেছি, কখনো মেহেদী হাসান হৃদয়কে ইমরান পাঠাচ্ছে, কখনো সিয়ামকে পাঠাচ্ছে, তার বারবার শুনে দেন, এটা ফাইনালাইজ করা হয়েছে। এবং গানটা হওয়ার পর সিয়ামের সাথে আমার যখন কথা হয়, সে মানে খুবই যে হ্যাপি, তার দিক থেকে খুব পছন্দ হয়েছে। এবং আমার সাথে মেহেদী হাসান হৃদয় সিনেমা যার পরিচালক, ওনার সাথে কথা হয়েছে, উনিও খুবই পছন্দ করেছে। এবং ওনারা এতটাই পছন্দ করেছে যে এই সিনেমাতে এই 3টা গান কিন্তু যাওয়ার কথা, একই গান 3 রকমভাবে যাওয়ার কথা ছিল, অন্য একটা গানে যাওয়ার কথা ছিল। পরে হচ্ছে তাদের এত পছন্দ হয়, তারা দেখে যে এটা গল্পের সাথে ম্যাচ করে, তারপরে এই এতগুলো ভার্সন করা হয়। গল্পের প্রয়োজনে আসলে ভার্সনগুলোর সৃষ্টি হ্যাঁ, এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে টিকটক, ফেসবুকে বিভিন্ন মাধ্যমে এখন তো রিলসের একটা জামানা বলা যায়, এবং এইগুলোতে যখন বারবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষ এটা করে পোস্ট করছে, তখন বোঝা যায় আসলে গানটা কোথায় যাচ্ছে। আর গানটার কিন্তু এখনো অফিসিয়াল যে লিরিক ভিডিও, ওটা কিন্তু এখনো ছাড়া হয়নি, যেহেতু গল্পটা রিভিল হয়ে যাবে, এই কারণে লিরিক ভিডিও করে ছাড়া হয়েছে দুইটা, যতগুলো ভার্সন এর মধ্যে আসলে এতটুকু জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো লাগছে যে অনেকে পোস্ট করছে, অনেকে আমাকে ফোন করছে, আই থিঙ্ক ও বা সবাইকে আমরা যারা এটার সাথে কানেক্টেড, এবং সবাই বলছে যে হৃদয়ে এসে লাগছে। এবং আমরা সেটাই একটা ধাক্কাটা দিতে চেয়েছি যে একটা মানুষ যদি সত্যিকার অর্থে ভালোবাসে, আসলে সে ভালোবাসার মানুষটাকে থাকা ছাড়া কঠিন, এবং সে চায় সে নিঃস্ব হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে, প্রয়োজনে যে সময়টাকে সে থামিয়ে দেবে, মানে তার লাইফে আসলে সে বাঁচতে পারবে না তাকে ছাড়া। একদমই তাই। এই যে গানগুলো লেখা সিনেমার জন্য, এই জন্য আসলে কতদিন আগে থেকে প্রিপারেশন নেওয়া, বা অনেকগুলো সিনেমায় যেহেতু গানগুলো গিয়েছে, এইটা কতদিন আগে থেকে প্রিপারেশন এরকম না, সেটা হচ্ছে আমার সাথে যখন থেকে মিটিং শুরু হয় তখন থেকে এই প্রস্তুতি বলা যায়। যেমন হচ্ছে প্রিন্সের যে গান, আবু হায়াত মাহমুদ ভাইয়ের সাথে আমার বসা আমার মনে হয় আগস্টের দিকে আমার বসা ওনার সাথে, আগস্টের দিকে, গত বছরের আগস্টের দিকে বসা, আই থিঙ্ক কত 8-9 মাস হয়ে গেছে গান নিয়ে প্রথম ওনার সাথে বসা। তারপরে আমরা এই সিনেমার প্রথম ডেমো হিসেবেই তৈরি হয় পরি গানটি, ইমরান যেটা করেছে, এবং তারপর টাইটেল গানটা আরাফাত মহসিন নিদি উনি করেছে গানটা, ওনার কম্পোজিশন। আর শেষ দিকে এসে একটা মজার ঘটনা ঘটেছে, 17 তারিখ সিনেমাটা কিন্তু 20 তারিখ রিলিজ হয়েছে, 21 তারিখ রিলিজ হয়েছে ঈদে, 17 তারিখে এই যে শেষ মুহূর্তে এসে একটা জায়গা ছিল, ছোট্ট একটা গানের, একদম সিনেমা শুরুই হয়ে যায় গানটা দিয়া, এলো যে ফাগুন, এলো যে নতুন রঙিন ফাগুন, এই যে লুইপার যে গাওয়া গানটা, দৃপ্ত নামে একজন সে করেছিল। এবং এত ইমার্জেন্সি ছিল যে রাতের মধ্যে আমাকে কাজটা করতে হয়েছে, যে আজকে রাতেই আমাকে এই কাজটা আমাদেরকে করতে হবে। রাতে আমি লিখলাম, রাতে সাম্যময় দৃপ্ত ওকে দিয়ে সুর করালাম, কম্পোজিশন করালাম, তারপরে পরদিন লুইপা গানটাতে ভয়েস দিয়েছে। এবং আমি সবার কাছে গ্রেটফুল যে এত দ্রুত সময় তারা আমাকে রেসপন্স করেছে, এবং সিনেমায় শুরু হয়ে গানটা দিয়ে প্রিন্স, এটা একটা ভালো লাগার বিষয়। আর আপনি যেটা বলছিলেন, সিনেমার বাইরে আরও আমার 2টা নাটকের গান ছিল, একটা হচ্ছে আগুন, আগুন শিরোনামে একটা গান সিএমপি থেকে বেরিয়েছে, ইমরান এবং কনার গাওয়া, এটাও অনেকে পছন্দ করেছে, এটা একটা নাটকে ছিল। আরেকটা গান ছিল রাফাত মজুমদার রিঙ্কুর পুতুলের বিয়ে, যেখানে তানজিন তিশা ছিল, এবং ওই নাটকের কিছু ঘটনাও ঘটেছিল সেই নাটকটা, এবং এটা গিয়েছিল হচ্ছে মাসা। এর বাইরেও আরো কিছু 2-3টা গান। এবং আমরা প্রিন্স সিনেমা নিয়ে কথা বলছিলাম, এই যে মেগাস্টার শাকিব খানের জন্য গান লিখতে আসলে কেমন লাগে, এবং যে সেটা যখন তার লিপে যায়, এই অনুভূতিটা কেমন দেখার? এই অনুভূতি আমি আসলে 15-16 বছর থেকে পাচ্ছি। আমার জীবনের প্রথম লেখা গান ওনার লিপে যায়, সেটা 2010 সালের প্রথম দিন ছিল, ওই সিনেমাটা রিলিজ ছিল। তো 16 বছর হয়ে গেছে, এবং আমি 17-18টা গান ওনার জন্য লিখতে পেরেছি। এবং এর মধ্যে ভালো লাগার বিষয় যে গত কয়েক বছর ওনার ভালো ভালো যে সিনেমাগুলো ছিল, তুফানের প্রথম গানটা ছিল আমার লেখা, আসবে আমার দিন। তাণ্ডবেও প্রথম গানটা আমার লেখা ছিল, সেটা হচ্ছে যে খবর দে। এর আগে তো সম্রাটে ছিল রাতভর, যে আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। তারপরে বসগিরিতে ছিল 2টা গান, মন তোকে ছাড়া বোঝে না রে, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো।
তারপরে মেন্টালে ছিল আমার মতন কে আছে বলো, এই গানগুলা। তারপরে হচ্ছে যে চিটাং গ্যাপ ওয়ান নোয়াখালী মাইয়া সিনেমা একটা গান ছিল, কেন আজকাল, সুপার হিরো সিনেমা একটা গান ছিল তোমাকে আপন করে। তো ভাল লাগে, অনেক দিনের এক্সপেরিয়েন্স হ্যাঁ। আসলে। তো আমরা প্রিন্স সিনেমার গানটি দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। প্রিয় আচ্ছা, দর্শক চলুন দেখি গানটি। আপনি বলছিলেন যে 15-16 বছর ধরে আসলে একসাথে কাজ করে এবং আমাদের মেগাস্টার শাকিব খান যেভাবে গ্রো করছেন এত বছরের মধ্যে, আমরা কিন্তু একটির পর একটি চমক আসলে দেখতে পাচ্ছি, একটি সিনেমা থেকে একটি সিনেমা ভালো। একদম প্রত্যেকটা সিনেমায় উনি নতুন নতুন চরিত্রে হাজির হচ্ছেন, নতুন নতুন ভাবে নিজেকে উপস্থাপন করছেন। এটা একটা অসাধারণ ব্যাপার এবং আমাদের ইন্ডাস্ট্রিকে উনি টেনে নিয়ে যাচ্ছেন। এবং উনি তো একা গ্রো করছেন এবং না, আমাদের আমার জন্য সকলকে একটা সাথে নিয়ে গ্রো বিশেষ করছেন। ব্যাপার ছিল প্রিন্সের প্রিমিয়ার আমি ছিলাম এবং হচ্ছে শাকিব ভাইয়ের সাথে আমার ওখানে দেখা হয়েছিল। তো উনি, আমি পাশে ছিলাম, উনি আমাকে ডাক দিয়েছিল একদম পাশে এবং জড়িয়ে ধরেছিল, বলে ফাটিয়ে দিয়েছো পরি। এবং এর আগেও যতবারে দু একবার যখন কথা হয়েছে উনি খুব প্রশংসা করেছেন এবং হচ্ছে উৎসাহ দিয়েছেন আমাকে লেখার জন্য। এটা অন্তরাত্মার সময় খুবই উৎসাহ দিয়েছিলেন। এবং সিনেমার যিনি নায়িকা ছিল জ্যোতিময় কুণ্ড, উনিও ওই প্রোগ্রামে ছিলেন। তো দুজনের কাছ থেকে গানটির জন্য অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, তারা খুবই পছন্দ করেছেন। এটা খুবই ভালো লাগার একটা বিষয় এবং হচ্ছে যারা গান পছন্দ করেন শ্রোতাদের ভালো লাগছে, এটা সবচেয়ে বড় ভাব। এবং ইমরানের সাথেও তো আপনার খুবই ভালো সম্পর্ক এবং ইমরান আপনার অনেক অনেক গান গায়, সেই জায়গা থেকে এই গানটি গাওয়া বা ইমরানের সাথে আসলে অভিজ্ঞতা কেমন? আচ্ছা, ইমরানের সাথে শুধু ভালো সম্পর্ক না, ইমরানের সবচেয়ে বেশি গান আমার লেখা। সে 2008 যখন সে চ্যানেল আই সেরা কণ্ঠের 19 জনের মধ্যে ছিল, তখন থেকে আমার সাথে তার পরিচয় 2008, 18 বছর আগে। তো আমাদের সবচেয়ে বেশি কাজ একসাথে হয়েছে। তো আমরা আসলে বুঝতে পারি একজন আরেকজনকে সহজে। ও যেমন হচ্ছে পরি গানটা কিন্তু এটাও শুরুর উপরেই লেখা। এর আগে কন্যা গান ছিল গত বছর। তো আমরা একটা প্ল্যান করলাম, যেহেতু আমরা আগের বছর আমাদের কন্যা গানটা হিট হয়েছে 2 শব্দে, একই রকমভাবে আমরা একটা সিরিয়াল রাখলাম আর কি, যে ঠিক আছে আমরা পরি শিরোনামে গান করি। তারপরে ওইভাবেই সে সুর করে, সুর উপরে লিখি। তো আমাদের কম্বিনেশনটা এমন যে ও কী চায় আমি সহজে বুঝতে পারি, আর আমি কি লিখবো সেটাও সে বুঝতে পারে, যেহেতু আমাদের এত বছরের অভিজ্ঞতা। এবং দুজনের চেষ্টা সেটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছায় এবং হচ্ছে ভালো লাগে যে আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন কিছু দেওয়ার জন্য। একদমই তাই। আমরা ইশিকার কাছে একটু যাই, আমাদের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের কাছে একটু ফেরত আসি। গতকাল মাত্র আমরা ওখান থেকে ফিরলাম এবং 7 তারিখ অনুষ্ঠিত হলো, সদ্য অনুষ্ঠিত হয়। তুমি তো বগুড়ার মেয়ে, কেমন লাগলো আসলে মিউজিক অ্যাওয়ার্ড দেখতে? এবার আমার পারফর্ম করা হয়নি, কিন্তু সত্যি কথা বলতে নিজের জন্মস্থান, নিজের জায়গায় যখন, আমি তো সবার আগে সবসময় বলি যে আমার সেকেন্ড হোম চ্যানেল আই, কারণ সেই 2016-তে খুদে গানরাজের পর থেকে যেই আয়োজনে হোক না কেন আমি চ্যানেলের সাথে সবসময় থাকি। তো এবার যখন নিজের হোম টাউনে হয়েছে, তো সত্যি কথা বলতে আমার পারফর্ম করা হয়নি, কিন্তু হ্যাঁ আমি দেখতে গিয়েছিলাম, আমি দেখেছি যে সবাই খুব মজা করছে। আমার খুব প্রাউড ফিল হচ্ছিল যে হ্যাঁ আমার জন্মস্থানে এবার মমো ইনে হচ্ছে, চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ড হচ্ছে। তো এই জায়গা থেকে খুব ভালো লাগা কাজ করছিল। মানে ওর হচ্ছে প্রথম হোম আর সেকেন্ড হোম দুটো একসাথে হয়ে গেছে আর কি। একদম যেটা বলছিলেন, পারফর্ম না করেও টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আমরা যারা আসলে পরিবারের মানুষ, চ্যানেল আইকে তো আসলে বলতে পারি সবাই ভালোবাসে, সবার হৃদয়ে একটি জায়গা আছে। এতে সবাই যাচ্ছে আসলে, সঙ্গীতের সবাই বা সঙ্গীতের সাথে যারা যুক্ত না তারাও গিয়েছে, পারফর্ম না করে বা নমিনেশন না পেয়েও। এই ব্যাপারটা কেমন লাগে? আসলে সত্যি কথা বলতে আমাদের চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ডটা না একটু উৎসব মুখর হয়। এই যে আয়োজনটা হয় পুরো 1 মাস 2 মাস ধরে রেকর্ডিং হয়, দেন আমরা প্র্যাকটিস করি, দেন আমরা ভেন্যু থেকে প্র্যাকটিস করি, এরপর স্টেজ রিহার্সাল হয়, এরপর আমরা সেটার জন্য নিজেদের প্রিপেয়ার করি কীভাবে ড্রেস পরবো। মনে হয় যে ঈদের আগে যেভাবে একটা প্রিপারেশন থাকে, নতুন জামা কাপড়, নতুন সব কিছু, নতুন কাজ আসছে, মিউজিক অ্যাওয়ার্ডটা ওই রকম আর কি আমাদের সবার কাছে। আমরা রবিউল ইসলাম জীবনের কাছে শুনি, মিউজিক অ্যাওয়ার্ড তো আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে এবং সেখানে বারবার আমরা আপনাকে পেয়েছি। আপনার অনুভূতি কেমন বা কি? এটা তো আসলে আমরা যারা মিউজিক করি, মিউজিকের সাথে কানেক্টেড, তাদের জন্য আমার মনে হয় পরম একটা পাওয়া এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। কারণ হচ্ছে বাংলাদেশে একমাত্র একটা অ্যাওয়ার্ড মিউজিকের জন্য ডেডিকেটেড, অর্থাৎ মিউজিশিয়ানদের জন্য এই অ্যাওয়ার্ডটা, মিউজিক অ্যাওয়ার্ড। তো এইটার সবাই অপেক্ষায় থাকে প্রতি বছর এবং হচ্ছে চ্যানেল আইকে একটা বিশেষ ধন্যবাদ দিতে হয়। এবার মনে হয় 20তম বার হয়েছে। তো এইটা এত বছর থেকে একটা জিনিসকে ক্যারি করা, এর মধ্যে নানা রকম ঝড় থাকে, নানা রকম স্ট্রাগল থাকে, অনেক কিছু ঘটে, করোনা ছিল, সব কিছুর পরেও যেটা কন্টিনিউ করছে। এবং আমি পার্সোনালি মিউজিক অ্যাওয়ার্ডটা যখনই হয় আমি অপেক্ষায় থাকি দিনটার, কেন হচ্ছে যে আমি না পাই, আমার আরেকজন সহকর্মী পাচ্ছে। এবং সবচেয়ে আমার ভালো লাগে যখন অনুষ্ঠানটা হয়, অনুষ্ঠানটা যখন হয় কারো না কারো হাতে পুরস্কার উঠছে, কেউ না কেউ সম্মানিত হচ্ছে, এটা একটা অসাধারণ একটা ব্যাপার। এর সাথে শুধু মিউজিকের লোকজন না, যখন নাটক থেকে সিনেমা অন্যান্য যে অঙ্গনের মানুষগুলো আছে তারাও যখন আমাদের সাথে কানেক্টেড হয়, একটা গানের মানুষগুলো যখন একসাথে হয়, যে একটা উৎসব, যে একটা আনন্দ, সেটা আমার মনে হয় মহামূল্যবান। কারণ এর থেকে আমাদের অনেক ভাবের আদান প্রদান, কথাবার্তা, একজনের সাথে আরেকজনের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে,
বিভিন্ন বিষয় নিয়ে শেয়ারিং হচ্ছে এবং সেখান থেকেও কিন্তু নতুন গান সৃষ্টি হতে পারে। এখন যখন সব মিউজিশিয়ান একসাথে হয়, আয়োজনে যায়, কথা বলে, একজন একটা পুরস্কারটা পেলো, আরেকজনকে ইন্সপায়ার হয়, ও আচ্ছা এই গানটার জন্য পুরস্কার পেয়েছে, তাহলে ঠিক আছে আমিও এরকম একটা ভালো একটা কাজ করবো। একদম। এটা অনেক বড় একটা অনুপ্রেরণা, অনেক বড় একটা, আমি মনে করি আমাদের মিউজিশিয়ানদের জন্য অনেক বড় একটা শক্তির জায়গা। এবং এত ব্যস্তময় জীবনে আসলে শিল্পীদের সাথে দেখা হওয়ার স্কোপটাও তো কম, সেটার একটা সুযোগও তৈরি হয়। প্রিয় একদম দর্শক, তাই। আসছে 24 তারিখ কিন্তু আপনারা চ্যানেল আই পর্দায় দেখতে পাবেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এছাড়াও যারা আসলে অ্যাওয়ার্ড জিতেছেন তাদের সাথে তো আমরা আড্ডা দেবো তারকা কথনের এই সেটে, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমরা আবার একটু ইশিকার কাছে যাই। এখন পরবর্তী কাজের জন্য কি কি কাজ আসছে বা কি প্ল্যান আছে? সত্যি কথা বলতে অনেকগুলো গানের ভয়েস দেওয়া আছে, যেগুলো আস্তে আস্তে আই থিঙ্ক রিলিজ হয়ে যাবে। আপাতত শো আর হচ্ছে গিয়ে কিছু টিভি শুটিং, টিভি লাইভ, এগুলো নিয়ে ব্যস্ততা যাচ্ছে। আর সত্যি কথা বলতে সদ্যই রাক্ষসের গানটি রিলিজ হলো, এটি নিয়েও অনেক কাজ করছি, প্রমোশনাল কাজ থাকছে, ইন্টারভিউস থাকছে, আজকেও যেমন এলাম। তো এই তো আমার চলছে। মনে হয় আমরা ইশিকার কাছ থেকে ওর কণ্ঠে রাক্ষসের যে গানটা একটা শুনতে পারি। একদম একটু খালি শুনি গলায়। আমরা খালি গলায় দুই হ্যাঁ লাইন। অবশ্যই, কেন না। পৃথিবী একদিকে, তুমি আর এক দিকে আমার, আমি তোমার কাছে যাব, এ পথে যত নামুক আধার, আমি দুনিয়া ছাড়তে পারি, আমি জিতেও হারতে পারি, পারবো না শুধু বাঁচতে কভু তুমি ছাড়া, আমি নিঃস্ব হয়ে যাব তুমি ছাড়া, আমি পাগল হয়ে যাব তুমি ছাড়া, আমি ধ্বংস হয়ে যাব তুমি ছাড়া, আমি সময়কে থামিয়ে দেব তুমি ছাড়া, তুমি ছাড়া। বাহ, ভীষণ ভীষণ সুন্দর, অনেক ধন্যবাদ। এবং জীবন ভাইয়ের কাছে জানতে চাই আসলে এই যে গানটি যেই উদ্দেশ্য নিয়ে লিখেছিলেন বা এভাবে মানুষকে স্পর্শ করবে, সেটা কি ইশিকার কণ্ঠ দিয়ে সার্থক হয়েছে বলে মনে হয়? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ইশিকা যে গানটা গাবে, কারণ গানটা তো অলরেডি 2টা ভার্সন হয়ে গেছে, এটা তো আমি নিজেও জানতাম না। একদিন হচ্ছে রাতে ঈদের 3-4 দিন আগে আমার আমি সম্ভবত। কিন্তু ভয়েসও দেই 18 তারিখের দিকে, আচ্ছা, হ্যাঁ। একদম ঈদের আগ মুহূর্তে। হ্যাঁ, তো ইমরান হচ্ছে আমাকে গানটা যখন পাঠায় বা প্রায় 2টা বাজে, 2টা আড়াইটা বাজে, তখন প্রায় ঘুম ও পাঠানোর পরে আমি জাস্ট একবার শুনলাম, আবার শুনলাম, এবং আমার মনে আছে আমি 8 না 9 বার টানা শুনলাম, এবং আমি ওকে মেসেজ করেছি, ইমরান আমি কিন্তু শুনছি। কারণ হচ্ছে আগের যে ভার্সনটা সেটা একরকম, এটা রক ফিল, কিন্তু এটা শোনার পর দুইটার যে একটা মানে তখন একটা কম্পেয়ারের জায়গা চলে আসছে এবং হচ্ছে একটা মায়া তৈরি হচ্ছে, এবং আমার মনে হয় এই ভার্সনটার কারণে গানটা আরও বেশি ডেভেলপ হলো আর কি, আরও বেশি রিচ হলো, কারণ ওইটা একরকম, এটা আরেক রকম, এবং মানুষ যখন একই রকম 2 বার শুনবে তখন তো সে তার মানে মুখস্থই হয়ে যায় প্রায়। একদমই তাই, গানের কথাগুলো মুখস্থ হয়ে যাবে, এখানে গীতিকার কিন্তু বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। না, চেষ্টা করেছি সুরের সাথে আমরা একটা শব্দ নিয়ে খেলতে চেষ্টা করেছি, যাতে শব্দটা যে কেউ প্রথম শোনাতে তার মনে থাকে এবং সুরের সাথে সে গুনগুন করতে পারে, এবং একটা গানের সাকসেস কিন্তু এখানে এভাবেই হয় যখন আর মানুষ সত্যি কথা বলতে মনে যখন রাখতে পারে। জীবন ভাই আর ইমরান ভাইয়া জুটি বেঁধে কাজ করে কোনো একটা গান, ইমরান ভাইয়ার যদি সুর সঙ্গীত থাকে, ভাইয়ার লেখা থাকে, তখন কোনো না কোনোভাবে গানটা খুব সুন্দর একটা জায়গায় পৌঁছে যায়। আর ওইভাবেই গানটা আমরা যখন শিল্পীরা গাই ওটা তো পরে আসে, বাট তার আগে যখন তারা সুর করছে, গানটা লিখছে, গানটা অন্য একটা মাত্রা ধারণ করে। তাদের এই ওর জুটিটা ভয়েসটা এখানে অসাধারণ হয়েছে। একদমই তাই, চেষ্টা স্পর্শ করেছি। করে ফেলার মতো একদম তাই, হৃদয়। হৃদয়ের। জীবন ভাইয়ের কি কি কাজ আসছে, নাকি আগামী সিনেমার জন্য এখনই প্রিপারেশন নিয়েছেন, আগামী ঈদের না, না, জন্য আসলে লেখা শুরু আমাদের আসলে হয়েছে কিনা? প্রস্তুতি এইভাবে না, কারণ সিনেমা হলে নাও থাকতে পারি, আবার কেউ ডাকলে তখন লিখে দিব। আমাদের প্রস্তুতি কি, সিনেমার ক্ষেত্রে ধরা যাক হচ্ছে যদি কোনো সুযোগ আসে, কেউ কল করে, তখন আসলে আমাদের প্রস্তুতি শুরু হয়। এর আগে আসলে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। এর আগে হয়তো আমরা চেষ্টা করি, ফিট থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, গান শোনার চেষ্টা করি, বা হচ্ছে একটা মুড ভালো রাখার চেষ্টা করি। আর এর মধ্যে হয়তো কোনো নাটক, সিনেমা না, বা থিম সং, অন্যান্য অডিও, অন্যান্য কাজ থাকে, সেগুলো করার চেষ্টা করি।
এবং এই যে গান শোনার কথা বললেন, নিজে যখন গান শোনেন তখন কি আসলে ইমপ্রুভমেন্টের কোনো দরকার আছে কিনা সেই জায়গা থেকে দেখেন, নাকি দর্শকরা আসলে কি চাচ্ছে সেই অনুযায়ী কোন গানটা আপনার লিখতে হবে? সব কিছুই লাগে। প্রথমত হচ্ছে দর্শক কি চাচ্ছে সেটাও লাগে। কেন? কারণ গানটা তো আমরা শুধু নিজের জন্য বানাচ্ছি না, দর্শক শ্রোতারাই তো গানটা শুনবেন এবং তারাই কিন্তু গানটাকে বাঁচিয়ে রাখবেন। আমি একজন গেয়ে কিন্তু একজন শুনে কিন্তু একটা গানকে বাঁচাতে পারবো না, হাজার জন কোটি জন যখন শুনবে তখন একটা গান বেঁচে থাকবে। তো আমরা অবশ্যই দর্শকের সাইকোলজি চিন্তা করার চেষ্টা করি যে তারা কোন ধরনের শব্দ শুনতে অভ্যস্ত, কি সুরের সাথে কী টাইপ শব্দ হলে সে ইজিলি কানেক্ট করতে পারবে, সে নিজে গাইতে পারবে। আমি পার্সোনালি এটা খুবই ভাবি। অনেক সময় হয় যে আমি স্যাক্রিফাইসও করি। কেমন? হয়তো এই লাইনটা লিখলে আমার জন্য একটা সাহিত্যমান বেশি হবে বা রিচ হবে লাইনটা, কিন্তু আমি সুরের সাথে যদি আমার অ্যাকুরেট না হয় আমি কিন্তু লাইনটা দিব না। আমি যে সুরের সাথে কথার যেটা মেলবন্ধন যেটা সেটা ঘটানোর চেষ্টা করি সব সময়, সব ক্ষেত্রে। তখন হয় কি গানটা মানুষকে বেশি কানেক্ট করে এবং গানটা বেঁচে থাকে। অর্থাৎ একই সুরে কিন্তু আপনি অনেক কথা দিতে পারবেন, অনেক রকম কথা আপনি কিন্তু বসাতে পারবেন, কিন্তু ওই সুর কি চাচ্ছে, সুরের একটা কিন্তু টান আছে, সুরের একটা ডাক আছে, সেই ডাকটা শোনার চেষ্টা করি আমি। বা চমৎকার। ইশিকার কাছে একটু জানতে চাই, ইশিকা কিভাবে আসলে গান সিলেক্ট করে? কেউ যখন বলে যে এই গানটি তুমি গাও, তখন কি আসলে মাথায় থাকে? গাইবে কি গাইবে না, কিভাবে সিদ্ধান্ত নেয়? সত্যি কথা বলতে গাইবো কি গাইবো না, আমার আসলে সবার আগে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে, যে আমি যখন গানটা শুনি, যে গানটা আমি খুব বেশি কানেক্ট করে ফেলে, তখন না সেই গানটা খুব গাইতে ইচ্ছা করে। যেমন আমি এই গানটা যখন গাই, রাক্ষসের তুমি ছাড়া, আমি কিন্তু গানটা প্রথমে শুনিনি, গানটা জানতাম না। আমি স্টুডিওতে গিয়ে যখন গানটা ভয়েস দিচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিলাম, তখন কিন্তু জানি না আসলে এটা কীভাবে গাচ্ছি বা কেন গাচ্ছি। গাওয়ার সময় খুব ভালো লাগছিল যে আমার নিজের তালিকায় একটা সুন্দর মৌলিক গান হচ্ছে, এই ভালো লাগাটা কাজ করছিল। তো পরে যখন জানতে পেলাম যে এটা রাক্ষসের গান, ওই যে খুব ভালো লাগাটা কাজ করে। কারণ একটা গান আমরা যখন শিল্পীরা গাই, আমাদের অনেকজনের এক একটা জনরার থাকে, যে কেউ ফোক গান গাইতে পছন্দ করে, কেউ আধুনিক গান গাইতে পছন্দ করে, কিন্তু আমি চেষ্টা করি সব ধরনের গান গাওয়ার। কিন্তু ওই যে গানটা খুব সোল কানেক্ট করে, ওই ধরনের গান গাইতে আসলে খুব বেশি ভালো লাগে, যে একবার শুনলে মনে যায় না তাহলে সবার আসলে ভালো লাগবে। এই গানটা প্রথম যিনি গেয়েছেন দোলা রহমান, তিনিও কিন্তু দুর্দান্ত গেয়েছেন এবং উনিও ডাবল ভার্সন গেয়েছেন। কারণ ওনার একটা থাকে যে সিঙ্গেল, জাস্ট মুখটা থাকে অন্য কথায়, ওইটা হচ্ছে তুমি আমার শিরোনাম, একদিন সিনেমা শুরুই হয় ওইটা দিয়ে, তারপরে তার তুমি ছাড়া গানটা শুরু হয়। এবং তিনটি ভার্সনই যখন আসলে দর্শকরা শুনবে তারা অন্যভাবে আলোড়িত হবেন, কারণ একটি গানকে তিনটি ভার্সনে আসলে সিনেমাটা যেটা একটা অ্যাকশন মুভি, একদম ফাইটিং মারামারি, এর মধ্যে কিন্তু এই গানগুলো কিন্তু সিনেমাটাকে আলাদা একটা ভ্যারাইটি দিচ্ছে এবং একটা আলাদা ব্যালেন্স করছে, আসলে একটা ইমোশন তৈরি করছে গানগুলো। এবং আমি যারা সিনেমাটা দেখবেন আমি বিশ্বাস তাদের ভালো লাগবে, আরো বেশি ভালো। ইশিকার মৌলিক গান নিয়ে একটু শুনি। মৌলিক গান যদি বলি, যে জীবন ভাই পাশে বসে আছে, আমার জীবনের প্রথম মৌলিক গান, সে রবিউল ইসলাম জীবন ভাইয়ের লেখা পাশে বসা ভাইয়া। গানটা সুর সঙ্গীত করেছে আদিব কবির ভাইয়া, গানটি গেয়েছিলাম আমি আর মাহাতিম সাকিব। এরপরে আমার হচ্ছে আরও একটি মৌলিক গান হয়, যেটার জন্য আমি চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ড পাই। এরপরে 2025-এ আমার মৌলিক গান আসে দুটো। আর ইমরান ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, পারবো না তোমাকে ছাড়তে। এই গানটা অনেক জনপ্রিয়তা পেয়েছে, আর এই গানটা সবচেয়ে মজার বিষয়, ইমরান ভাইয়ের প্রথম লেখা গান। বাহ, আমার সৌভাগ্য হয়েছে গাওয়ার। গানটা এখনও বলতে গেলে এতটাই ভালোবাসা পাই মানুষের কাছে থেকে। কারণ আমার যদি কেরিয়ারে আমি বলি কোনো গানটা আমার জন্য টার্নিং পয়েন্ট, তো পারবো না তোমাকে ছাড়তে আমার কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট। এরপর আবারও এই কাজটা তুমি ছাড়া, এটা আমার কেরিয়ারে টার্নিং পয়েন্ট। জীবনের স্মৃতির ঝুলিতে আসলে অনেক কিছু যুক্ত হচ্ছে। শিল্পী জীবন কেমন লাগছে? ছোটবেলা থেকে গান শিখি 3.5 বছর বয়স থেকে, যখন স্কুলেও ভর্তি হয়নি, তো তখন থেকে গান করা। এরপর 2016-তে চ্যানেল খুদে গানরাজ, এরপর থেকে আমার ক্যারিয়ার শুরু। তো তখন থেকে আসলে স্বপ্ন বুনছি যে হ্যাঁ গান করতে হবে, গানের মানুষ, কারণ গান ছাড়া থাকতে পারবো না। তো এইভাবেই চেষ্টা করছি, নিজেকে গ্রো করছি, যেন আরও সুন্দর সুন্দর কিছু মৌলিক গান করতে পারি, ভালো করে কাজ করতে পারি, আর সবার ভালোবাসা পেতে পারি। এবং পড়াশোনার ব্যাপারটাও যেহেতু আছে সাথেই, সেটা আসলে কিভাবে মেনটেন করা হয়? ছোটবেলায় মেনটেন মামনি করতো, বকা দিত যে গান যদি 100% দাও, পড়াশোনা 100% দিতে হবে। স্টিল নাও এটাই চলছে। ভার্সিটি, দেন ক্লাস, এক্সাম, গান, শোস, রেকর্ডিং, এই আমার লাইফ, এই চলছে। জীবন ভাইয়ের কাছে একটু শুনি। গান তো আমরা শুনছি, আপনি কি আমরা শুনছিলাম যে আপনি তো সিনেমা হলে গিয়ে ইতিমধ্যে দেখে ফেলেছেন, ইশিকাকে ছেড়ে দেখে ফেললেন। তখন আসলে কেমন লাগছিল? নিশ্চয়ই যখন বসে আছেন আপনি, আশেপাশের দর্শকরা তো গান শুনে তাদের অনুভূতিগুলো প্রকাশ করছিল, তখন সেই মোমেন্টটা আসলে কেমন লাগছিল? এটা তো আসলে অনবদ্য একটা মোমেন্ট। কারণ হচ্ছে যে যেহেতু গানটা আগে রিলিজ হয়েছে
এবং শব্দ ছোট ছোট মনে রাখার মতো। আমি দেখছিলাম যে আশপাশ থেকে পাশের লোকজন ওই গানটাকে কানেক্ট করছে, এবং আমি বিশ্বাস করি যে এটা এমন একটা গান হয়েছে যে গানটা শুনবে না কখনো সেও কিন্তু গুনগুন করতে পারবে, কারণ যদি রিপিটেশন আছে এবং ছোট ছোট ওয়ার্ড, ওই সে প্রথম শোনাতেও কিন্তু সেটার সাথে কানেক্ট করবে, গুনগুন করবে। এবং সিনেমা হল থেকে যখন বের হলেন, যারা আপনাকে চিনে তারা নিশ্চয়ই এসে বলেছে কেমন লেগেছে। আমার মাঝখানে যখন হচ্ছে বিরতি থাকে না 15 মিনিটের মনে হয়, বিরতির মধ্যেই কয়েকজনের সাথে কথা হলো, তারা আমাকে দেখে চিনেছে বা ভালো লাগা প্রকাশ করেছে। তারপরে এসে গানটা নিয়ে অনেক বললো, ছবি তুললো, এটা খুবই ভালো লাগে আর কি। একদমই তাই, নিজের সৃষ্টিকে চোখের সামনে এভাবে বড় হতে দেখলে বা মানুষকে যখন আমরা দেখি উপভোগ করে, তখন আসলে ভালো লাগারই ব্যাপার। এই মুহূর্তে কি কোনো কাজ আছে যেটা কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে আসবে? আমার আসলে কাজ করতে হতেই থাকে। আমার যে মাহাতিমের সাথে একটা গান, এই গানটা হচ্ছে বাড়ি ফেরা নিয়ে। আচ্ছা, বাড়ি ফেরা নিয়ে অনেক গান হয়েছে, আমারও গান আছে, কিন্তু এটা একটা অন্যরকম, যে মা অপেক্ষা করছে বাড়িতে, আমি বাড়িতে যাব, মার কাছে যাব, এরকম এরকম একটা ফিলিংস নিয়ে একটা গান। এটা খুব শীঘ্রই গানটা আসবে। হ্যাঁ, আমরাও দেখতে পাবো আশা করি, এবং সিনেমাগুলোর জন্য আসলে শুভকামনা। দর্শকরা আশা করি এর মধ্যে দেখে ফেলবেন সিনেমা হলে গিয়ে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো একটি আড্ডা হলো। প্রিয় দর্শক, যারা তারকা কথনের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সিনেমা নিয়ে আমরা কথা বলছিলাম, গানগুলো আপনারা অবশ্যই শুনবেন, গানের সাথে থাকবেন, সিনেমার সাথে থাকবেন। সেই সাথে চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডের কথা বলছিলাম। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দেখার জন্য 24 তারিখ চোখ রাখবেন চ্যানেল আইয়ের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি।